হিসেবে আমার কেন জানি না মনে হচ্ছে 2026-এর নির্বাচনকে সামনে রেখে শুভেন্দু অধিকারীকে বলি দিয়ে দেওয়া হলো। কেন এই কথাটা বলছি? বিল্লদল ভট্টাচার্য ইজ নট টম ডিক হ্যারি। শুভেন্দু অধিকারীর আজকে রক্ষা কবচ উঠে গেল হাইকোর্ট থেকে, সঙ্গে 15টি মামলা খারিজ করে দিল হাইকোর্ট। এই রক্ষা কবচ না থাকায় কি করবেন, বিপাকে পড়বেন শুভেন্দু অধিকারী, এ নিয়ে একটা জোর জল্পনা চলছে। কিন্তু রক্ষা কবচ একমাত্র শুভেন্দু অধিকারী কেন, এ নিয়ে আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে রায়টা বেরিয়েছে সেই রায়টাকে যদি আমরা আনুপূর্বিক বিশ্লেষণ করি তার ভেতর তিনটে পার্ট আছে। এক, সম্ভবত খানকুড়ি মামলা ছিল, তার ভেতর 15টা মামলাকে কোয়াশ করে দেওয়া হয়েছে, অর্থাৎ তামাদি করে দেওয়া হয়েছে, যে সেই মামলাগুলোর কোনো সারবত্তা নেই। 4-5টা মামলার ক্ষেত্রে এসআইটি গঠন করবার কথা বলা হয়েছে, যে এসআইটিতে সিবিআই এবং রাজ্য সরকারি উচ্চপদস্থ পুলিশ কর্মীরা থাকবে। এবং যেহেতু এই প্রায় 15-20টা মামলা মতো ছিল, যে মামলাগুলো সিদ্ধান্ত হচ্ছিল না বলে হাইকোর্ট বলেছিল যে যতদিন না সিদ্ধান্ত হচ্ছে ততদিন আর নতুন করে এফআইআর করা যাবে না। এটা একটা অন্তর্বর্তী সিদ্ধান্ত ছিল। এবার যে কথাটা মাননীয় হাইকোর্ট বলেছেন, অ্যাবসলিউটলি রাইট। অন্তর্বর্তী সিদ্ধান্ত তো চিরস্থায়ী হতে পারে না। অন্তর্বর্তী শব্দটার মানেই হচ্ছে এটা ইন্টেরিম, এটা কোনো না কখনো যেতই। ভারতবর্ষের আইন, ভারতবর্ষের সংবিধান সবার জন্য সমান, কিন্তু এই মামলায় এই রায়তে তিনটে জিনিস প্রমাণিত হয়েছে। এক, নিঃসন্দেহে রাজ্য সরকার যে মামলা করেছে তার সিংহভাগ মামলার কোনো সারবত্তা ছিল না। দুই, শুভেন্দু অধিকারী টেকেন ফর গ্রান্টেড হয়ে গেছিল, মানে উনি যা খুশি বলবেন, ওনার মুখের কোনো আগল ছিল না। দেখো, তুমি সামান্য কিছু কথা বলবার জন্য আমাদের বিরুদ্ধে এফআইআর হয়। যেখানে তোমার মনে আছে বামফ্রন্টের ধর্মঘটের সময় শিক্ষকদেরকে সরকারি সম্পত্তির ক্ষতি করবার জন্য যে এফআইআর করা হয়েছে বা মামলা করা হয়েছিল, তার জন্য তাদের মানে চাকরির যে গুড বুক তাতে কালো ধাব্বা পড়ে গেছে। সেখানে শুভেন্দু অধিকারী মানে বাংলার একজন বিরোধী দলনেতা, সে একটা সাংবিধানিক পোস্ট, সেখানে দাঁড়িয়ে তিনি যে অশালীন আচরণগুলো করতেন সেটা নিঃসন্দেহে গ্রহণযোগ্য নয়। দায়িত্ববোধ সবার ভেতর থাকতে হবে। সেখানে দাঁড়িয়ে এই এফআইআর উঠে যাওয়া, মানে এফআইআর করবার অনুমতি পাওয়াটা নিঃসন্দেহে সাধু উদ্যোগ। কিন্তু আমি বরঞ্চ অন্য একটা কথা বলবো, আমি রাজনীতির একজন ছাত্র হিসেবে আমার কেন জানি না মনে হচ্ছে 2026-এর নির্বাচনকে সামনে রেখে শুভেন্দু অধিকারীকে বলি দিয়ে দেওয়া হলো। কেন এই কথাটা বলছি? বিল্লদল ভট্টাচার্য ইজ নট টম ডিক হ্যারি। বিল্লদল ভট্টাচার্য কলকাতার যে কজন আইনজ্ঞ আছেন তার ভেতর শ্রেষ্ঠতম আইনজ্ঞ, এবং বিজেপি এবং আরএসএস এর যারা শীর্ষস্থানীয় নেতৃত্ব তাদের চোখের মণি। সেই ভদ্রলোকের উপস্থিতিতে, সেই ভদ্রলোক কৌশলী থাকাকালীন এই রায়টা কেন জানি না আমার মনে হচ্ছে, আমাদের তো আবার কি বলে, আমরা যারা বিরোধী রাজনীতি করি আমরা তো সব ব্যাপারে খুদ দেখতে পাই। তো যাই হোক, আমাদের কেন জানি না বারবার মনে হচ্ছে 2026-কে সামনে রেখে শুভেন্দু অধিকারীকে অমিত শাহ, নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে বলি দিয়ে দিল। না, এই বিরোধী দলনেতার গাড়ির উপর বারবার পেট্রোল ছোড়া, পেট্রোল দিয়ে গাড়ি জ্বালানোর চেষ্টা, গাড়ি ভাঙা, এটা দীর্ঘদিন এরকম একটা নেতা, তার বিরুদ্ধে এই যে এতবার আক্রমণ হয়েছে, তার বিরুদ্ধে কখনো তুমি অমিত শাহকে, নরেন্দ্র মোদীকে, আরে খগেন মুর্মু আর শঙ্কর ঘোষ আর শুভেন্দু অধিকারী তো একই স্টেচারের নেতা নয়। খগেন মুর্মু, শঙ্কর ঘোষ আক্রান্ত হলে প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে সবাই টুইট করেন, সবাই ফোন করে খোঁজ খবর নিতে থাকেন। শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে শুনতে পাও তুমি শুভেন্দু অধিকারী বক্তব্যের কোনো সারবত্তা, বক্তব্যকে, এই যে শুভেন্দু অধিকারী যখন বলছেন যে এসআইআর এ 1 কোটি নাম বাদ যাবে, সেটাকে সাপোর্ট করে অমিত মালব্য সহ কেন্দ্রীয় যে বিজেপি নেতৃত্ব, অমিত মালব্যর আরেকটা ভূমিকা হচ্ছে, অমিত মালব্য কিন্তু পশ্চিমবঙ্গের অবজারভারও বটে। তাদেরকে কোনো টুইট করতে দেখছো, তাদেরকে কোনো রকম মানে সাপোর্ট করতে দেখছো,
শুভেন্দু অধিকারীর কেন জানি না আমার মনে হচ্ছে তার রাজনৈতিক লাইফের এক্সপায়ারি ডেট 2026। তার কারণ এইবার দেখো, বারবার তো বিরোধী নেতা হওয়ার জন্য তোমাকে কেউ জেতাবে না। এই সরকারেরই এক্সপায়ারি ডেট তিনি বলছেন যে দেখো এই সরকার, দেখো শুভেন্দু অধিকারী, এটা খুব ইন্টারেস্টিং লোক। শুভেন্দু অধিকারী, তোমাকে আগের দিনও সাক্ষাৎকারে একই কথা বলেছিলাম, শুভেন্দু অধিকারী হচ্ছে সেই রাখাল বালকের মতো, বাঘ পড়েছে বাঘ পড়েছে বাঘ পড়েছে। অ্যাকচুয়ালি যখন বাঘ পড়ে তখন ওনার সঙ্গে কেউ থাকে না। উনি গত 3-4 বছর ধরে বলতেন ডিসেম্বর মাসটা ডেডলাইন, এই সরকারের ডেডলাইন, সরকার 355 356, আগডুম বাগডুম হাবি জাবি, নিজেকে মোদির বাচ্চা বলে ফেললেন। কিন্তু নরেন্দ্র মোদী ওনাকে ত্যায্য করে ফেললেন। না হলে যে পরিমাণ অভিযোগ, যে পরিমাণ মানে কাগজপত্র নিয়ে এরা বারফাট্টাই করে, তার 10% সত্যি হলে এই সরকারের সাংবিধানিক অধিকার থাকে না সরকার চালায়। অভিষেক ব্যানার্জি, মমতা বন্দ্যোপাধ্যায় সহ তাবর নেতাদের বিরুদ্ধে এদের কাছে যে অভিযোগ আছে বলে আমরা শুনেছি, তার 10% অভিযোগ থাকাকালীন অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে হেমন্ত সোরেনকে জেলে যেতে হয়েছিল। আমি আর তুমি যখন আলোচনা করছি, পার্থ চ্যাটার্জি বাদ দিয়ে আর কেউ এই মুহূর্তে জেলে নেই। সেই পার্থ চ্যাটার্জিরও বেল হওয়া সময়ের অপেক্ষা। শোভন চ্যাটার্জি থেকে শুরু করে, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সবাইকে আমরা টাকা নিতে দেখেছি, কেউ জেলে যায়নি। শোভন চট্টোপাধ্যায়ের ঘর বাপসিও হয়ে যাচ্ছে। শুভেন্দু অধিকারীর হয় ঘর বাপসি হবে, অথবা রাজনীতি থেকে ওনাকে সন্ন্যাস নিতে হবে। এই দুটো ছাড়া অন্তত আমি আর কোনো ফিউচারিস্টিক রোল ওনার ক্ষেত্রে দেখতে পাচ্ছি না। এবং তুমি যদি দেখো গত কয়েকদিনে, মানে শ্রমিক ভট্টাচার্য সভাপতি হওয়ার পর থেকে আদি এবং নব্য বিজেপির ভেতর যে লড়াইটা হয়েছিল, সেখানে শুভেন্দু অধিকারীর আশেপাশে যারা ঘুর ঘুর করছিল, কংগ্রেস থেকে যাওয়া বা সিপিএম থেকে যাওয়া টিকিট প্রত্যাশীরা, তারা কিন্তু রাতারাতি দল বদলে বা রাতারাতি লবি বদলে শ্রমিক ভট্টাচার্যের আশেপাশে ঘোরাঘুরি করতে শুরু করে দিয়েছে। মিডিয়ার দায়িত্বে যারা যারা সেই অর্থে মিডিয়ার পরিচিত মুখ হিসেবে তোমাদের সুবাদেই আমরা জানতে পারি, তাদের জায়গায় কিন্তু আদি বিজেপিরা গুরুত্ব পেতে শুরু করে দিয়েছে। তার ভেতর যেমন দেবজিৎরা আছে, তরুণরা আছে, এরা যেমন আছে। অতএব কেন জানি না আমার সামান্য রাজনৈতিক বোধ বলছে শুভেন্দু অধিকারীকে এবছর অমিত শাহ এবং নরেন্দ্র মোদী রাজনৈতিক বলি দিয়ে দিলেন। ঠিক যেরকম একটা সময় তথাগত রায়কে রাজনৈতিক বলি দেওয়া হয়েছিল, 2021 সালেও দিলীপ ঘোষকে রাজনৈতিক বলি দেওয়া হয়েছিল। এইবার সেই বলির পাঠাটা হচ্ছেন, আমি কিন্তু বলির পাঠা উপমা অর্থে ব্যবহার করলাম, কোনো ব্যক্তিগত আক্রমণের জন্য নয়, উপমা অর্থে ব্যবহার করলাম, যেটা কালী পুজোর মরশুম। তো বলির পাঠা হিসেবে এই বছর শুভেন্দু অধিকারীকে কেন জানি না এনারা ব্যবহার করছেন বলে মনে হচ্ছে।